তো আজকের ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমরা আমাদের জীবনবিজ্ঞানের যে ক্লাস 10-এর কারিকুলাম আছে আজকে থেকে আমরা মোটামুটি শুরু করব অ্যাকচুয়ালি ক্লাস যেটাকে বলে। এর আগে আমরা সিলেবাস সম্বন্ধে ডিসকাশন করেছি, আজকে আমরা প্রথম ক্লাস করতে চলেছি। তো আমাদের যে চ্যাপ্টার 1 আছে তার নাম হচ্ছে কি জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখানে দেখো তো একটা সুন্দর একটা গাছের পাতার ছবি দেওয়া আছে। বলো তো এটা কিসের পাতা? কিসের? লজ্জাবতী গাছ, তাই না? এবার আমরা কিছু জিনিস সম্বন্ধে এই চ্যাপ্টার যাওয়ার আগে আমাদের পড়তে হবে। দুটো জিনিস সম্বন্ধে আমরা জানতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে উদ্দীপক, এই উদ্দীপক, আর একটা হচ্ছে আমাদের কি সংবেদনশীলতা। উদ্দীপক মানে কি? এবার মনে করো আমি কাউকে এখানে ডেকে নিলাম, ডেকে নিয়ে ওকে একটা মার দিলাম গায়ের মধ্যে, হাতের মধ্যে। ও কি করবে? হাতটা সরিয়ে নেবে, না আমাকে বলবে যে না আমাকে আরো মারো? কি নেবে? সরিয়ে নেবে, তাই না? এই যে মার দিলাম, এটা কি এক ধরনের উদ্দীপক। উদ্দীপক আরো কি কি হতে পারে? উদ্দীপক হবে তাপ হতে পারে, আলো হতে পারে, শব্দ হতে পারে। এবার মনে করো সূর্যের আলো আসতেছে, এখানে আমার গায়ে পড়ছে, আমার ভালো লাগছে না, আমি এখান থেকে কি করব? সরে যাব। সূর্যের আলোটা কি? উদ্দীপক। আর আমি যে সরে গেলাম, এটাকে কি বলে? সাড়া প্রদান করা। আমি সাড়া প্রদান করলাম, তার জন্যই আমি এখান থেকে সরে গেলাম। এই যে সাড়া প্রদান করার ক্ষমতা, এটাকে কি বলা হয়? সংবেদনশীলতা। যার প্রভাবে জীব সাড়া প্রদান করে তাকে বলে উদ্দীপক, এবং সাড়া প্রদান করার যে ক্ষমতাটা তাকে কি বলি আমরা? সংবেদনশীলতা। তো প্রথমে আমাদের এই চ্যাপ্টার পড়ার আগে এই দুটো জিনিস সম্বন্ধে জানতে হবেই হবে। বোঝা গেল সবার? নেক্সট আসি আমাদের পরের স্লাইডে। পরের স্লাইডে আমাদের আর দুটো জিনিস সম্বন্ধে জানতে হবে। একটা হচ্ছে কি চলন, আর একটা হচ্ছে কি গমন। সোজা জিনিস। চলন কি? এক জায়গায় দাঁড়িয়ে থেকে, এক জায়গায় থেকে অঙ্গের সঞ্চারণ করা। আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি যদি হাত পা নড়াই, এটাই কি বলবো? চলন। কোথায় দেখা যায়? আমাদের জিভ দিয়ে দেখা যায়? অবশ্যই দেখা যায়। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার হাতটাকে নড়াচ্ছি, এটাই কি চলন হচ্ছে। গাছ কি করে? একটা গাছ এখানে দাঁড়িয়ে থাকে আর তার ডালপালাগুলো মেলিয়ে দেয়, তাই তো? এদিকে যায়, এদিকে যায়, উপরের দিকে যায়, তাই তো? তা গাছের ক্ষেত্রে এটা কি? এটা চলন, তাই না? গাছের ক্ষেত্রে আমরা কি চলন দেখতে পাই? গাছের ক্ষেত্রে গমন দেখতে পাই? হ্যাঁ, দেখতে পাই, একটু পরে আমি বলছি। আর কি? আর এটা হচ্ছে গমন। তা চলন, এখানে কোনো রকম স্থানের পরিবর্তন হয় না। গমনে কি? স্থানের পরিবর্তন হয়। আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে এখানে আমি এখান থেকে এখানে চলে আসলাম, এটাকে কি বলছি? আমার গমন বলছি। এবার এই চলন গমন অবশ্যই কোনো উদ্দীপকের প্রভাবে হয়। সেটা আলো হতে পারে, শব্দ হতে পারে। বোঝা গেল? চলন বোঝা গেল, গমন বোঝা গেল, সোজা জিনিস। এটা নিয়ে আমরা বেশিক্ষণ সময় নষ্ট করব না। একটা ছোট পার্থক্য আছে চলন গমনের মধ্যে, আমাদের পড়তেই হবে, এটা পরীক্ষায় না আসলেও একটু জানতে হবে। চলনের ক্ষেত্রে কি হয়? আমাদের জীবের এক স্থান থেকে আরেক স্থানে কি হয়? স্থান পরিবর্তন করতে পারে। এখানে কোনো রকম স্থানের পরিবর্তন হয় না, এখানে কিন্তু অবশ্যই স্থানের পরিবর্তন হতেই হবে। চলন শুধুমাত্র উদ্ভিদ দেহে হয়, আবার কিছু ব্যতিক্রম আছে। আমি একটু আগে বললাম না সব প্রাণী জীবের মধ্যেই যে চলন হবে না, কিছু কিছু নিম্ন প্রজাতির শৈবাল আছে, জলে পাওয়া যায়, যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, এখানে কয়শোটা নেই, ভলভক্স, এই প্রভৃতি উদ্ভিদে কিন্তু গমনে সক্ষম। কেমন হয় দেখতে? এটা এককোষী হয়, মানে একটা কোষ দিয়ে তৈরি। এখান থেকে ওরা, এটা মনে করো একটা পুকুরের এই কোণায় আছে, এখান থেকে ওরা এই কোণায় আসতে পারে। তাহলে মনে রাখবে ভালো করে, যদি পরীক্ষা আসে একটি উদ্ভিদের নাম লেখো যার মধ্যে গমন দেখা যায়, তাহলে কি দিব আমরা? ক্ল্যামাইডোমোনাস এবং ভলভক্স। ঠিক আছে? এবার আরেকটা জিনিস সম্বন্ধে আমরা পড়ব, কিন্তু গমন কোথায় দেখা যায়? চলন এবং গমন উভয় জৈবনিক প্রক্রিয়ায় আমাদের প্রাণীদেহে লক্ষ্য করা যায়। গমন কিন্তু আর চলন, এই দুটোই কিন্তু আমাদের প্রাণীদেহে লক্ষ্য করা যায়। উদ্ভিদ দেহে শুধুমাত্র চলন লক্ষ্য করা যায়, কিছু ব্যতিক্রম। এখানেও আবার কিছু ব্যতিক্রম আছে, যেমন স্পঞ্জ। স্পঞ্জ হচ্ছে এক ধরনের প্রাণী, সমুদ্রের মধ্যে পাওয়া যায়, মিষ্টি জলেও পাওয়া যায়, সমুদ্রের মধ্যে পাওয়া যায়। এরা পাথরের গায়ে এরকম করে থাকে এবং স্পঞ্জগুলো দেখতে এরকম হয়, পাথরের গায়ে আটকে থাকে। এখন এই আটকে আছে, তাই না?
এই গমন করতে পারবে এক জায়গাতে এক জায়গায়? পারবে না। তো এটা একটা ব্যতিক্রম। এবারে দেখো, চলন হলেই যে গমন হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু গমন হলে অবশ্যই চলন হতেই হবে। এই হচ্ছে আমাদের পার্থক্য। নর্মালি আমাদের পড়ার জন্য পড়তে লাগে, তাই আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরপর আমরা আমাদের পরের স্লাইডে আসি। আরও দুটো বিষয় সম্বন্ধে আমাদের জানতে হবে। একটা কি? রোটেশন, আর একটা হচ্ছে সার্কুলেশন। পরিণত উদ্ভিদ কোষের অভ্যন্তরে বৃহৎ কোষ গহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের যে আবর্তন তাকে বলি আমরা রোটেশন। কি জিনিস স্যার এটা আবার? কি বলছে? আমরা একটা কোষ নিলাম, উদ্ভিদ কোষ। কোথায় পাওয়া যায়? পাতা শ্যাওলা। এই যে পাতা শ্যাওলার ছবি এখানে দেওয়া আছে, এই পাতা শ্যাওলার মনে করো এই একটা কোষ এখানে আমি এঁকেছি। আমরা ক্লাস 9-এ কি ভ্যাকিউল সম্বন্ধে পড়েছি কি না? উদ্ভিদ কোষের মধ্যে ভ্যাকিউল থাকে না? এই ভ্যাকিউল একটা বৃহত্তর কোষ গহ্বর বা ভ্যাকিউল, এই ভ্যাকিউলটা এখানে আছে। এবার কোষের মধ্যে কি থাকে? একটা জেলির মতো অংশ থাকে না? তোমরা নোট করে নাও এগুলো, ভ্যাকিউল কোথায় থাকে, রোটেশনটা ছবি এঁকে নাও। তো এই এই জায়গাটা কি থাকে? জেলির মতো অংশ থাকে না? তাকে আমরা কি বলি? প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম। এটাকেই তো আমরা প্রোটোপ্লাজম বলছি, তাই তো? প্লাজম বলছি। এই প্রোটোপ্লাজমটা এই ভ্যাকুয়ামটাকে কেন্দ্র করে ঘুরে, তখন আমি কি বলবো তাকে? রোটেশন। বোঝা গেল? আর এটা কি আছে আমাদের? সার্কুলেশন। এখানে কি? এখানেও সেম, এখানে ছোট ছোট গহ্বর আছে এই উদ্ভিদ কোষটার মধ্যে। এগুলো কি? এগুলো হচ্ছে গহ্বর। এটা বড় আর এগুলো হচ্ছে ছোট ছোট গহ্বর, ছোট গহ্বর, আর এটা হচ্ছে বড়। এবার এটাকে কেন্দ্র করে সাইটোপ্লাজম যদি ঘুরে, তখন তাকে আমি কি বলবো? সার্কুলেশন। দেখো বোঝা গেল কি না? খুবই ইজি জিনিস, আশা করি বুঝতে পারবে। এটাকে কেন্দ্র করে ঘুরছে, এটাকে কেন্দ্র করে ঘুরছে, এটাকে, এখানে একটাই বড় আর এখানে ছোট। কোথায় দেখা যায় এটা? কুমড়ো গাছের কাণ্ডের লোম। তোমরা কুমড়ো গাছ দেখেছো? কুমড়ো গাছের অনেকগুলো সরু সরু লোম বের হয় না? দেখবা হাতে কাটা লাগে ধরলে। ওই রোমের যে কোষ, একটা কোষকে যদি আমি আঁকি, এখানে এই ধরনের দেখা যায়। পরীক্ষা কোশ্চেন আসতে পারে, উদাহরণ ভালো করে মনে রাখবা। রোটেশন কোথায় দেখা যায়? পাতা শ্যাওলা, এই যেটা। পাতা শ্যাওলাকে ইংরেজিতে বলে কারা, CHARA, কারা। বাংলায় আমরা পাতা শ্যাওলা বলি। বোঝা গেল কিনা বলো এবার? কেটে দিলাম আমি। এবার আমরা নেক্সট স্লাইডে আমরা যাব। এবার আমরা উদ্ভিদের যে চলন তার কিছু উদাহরণ সম্বন্ধে আমরা জানব। প্রথমটা কি? সিসমো ন্যাস্টি চলন। এগুলো সম্বন্ধে আমরা ডিটেলস আবার পড়ব, কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিয়ে যাই যে উদ্ভিদের মধ্যে যে চলন দেখা যায় তার কিছু উদাহরণ আমরা পড়ব। এই দেখো, লজ্জাপতিকে ইংরেজিতে বলা হয় মাইমোসা পুডিকা, বিজ্ঞানসম্মত নাম। এই দেখো লজ্জাপতি প্রথমে আনস্টিমুলেটেড স্টেট, মানে এখানে হাত দেয় নেই, গাছটার পাতাগুলো এরকম থাকে। এবার মনে করো হাত দিয়ে দিল, তারপর কি হয়ে মুদে গেল না? পাতাটাকে বন্ধ হয়ে যাওয়াকে ভালোবাসায় বলে মুদে যাওয়া। এবার কেন এরকম হয় স্যার, তোমরা আমাকে বলবে কেন মুদে যায়। এবার আমি মনে করো এখানে একটা লজ্জাপতির এই পাতার ছবি আঁকছি, পাতাটা এরকম থাকে, এই পাশ থেকে পাতাগুলা বের হয়েছে। এবার লজ্জাপতির পাতার এই যে বৃন্তটা, পত্রবৃন্তটা, এই জায়গাটা একটু মোটা হয়, দেখবে ভালো করে। যদি বাড়ির পাশে দেখো গাছ, তখন দেখবে এই জায়গাগুলো মোটা হয়। এই জায়গাগুলোর একটা নাম আছে, যাকে আমরা বলি পত্রবৃন্ত, বা ইংরেজিতে বলি, কালারটা চেঞ্জ করে দিই, পালভিনাস বলি আমরা এই জায়গাটাকে। ঠিক আছে, বুঝা গেল? লিখে নেবে তোমরা আমরা কোনটাকে পালভিনাস বলে, কোনটাকে কি বলে।
যারা ইউটিউবে দেখছো তারা পজ করে ভিডিওটাকে দেখতে পারো, যারা অফলাইনে পড়ছো তোমাদের জন্য তো পরে সুবিধা রয়েছেই, এই সব কিছু থাকবে এখানে, তোমরা তারপর আবার টুকে নিতে পারো। এই জায়গাটা কি বলছি আমরা, পালভিনাস, বোঝা গেল? এই পালভিনাসের আমি একটু বড় করে ছবি আঁকছি, মনে করো এই পাতার ছবি আঁকলাম, আর পালভিনাসটা আমি এখানে এঁকে দিলাম। পালভিনাসের মধ্যে কি থাকবে, উদ্ভিদ কোষ থাকবে, গোটাটাই তো উদ্ভিদ কোষ দিয়েই তৈরি, তাই না? এই মনে করো উদ্ভিদ কোষগুলো এখানে আছে পালভিনাসের মধ্যে, আর দুটো এই কোষগুলো এখানে আছে, আর কোষের মাঝখানে সাদা অংশটা আছে, এটা কি বলা হয়, কোষান্তর স্তর, দুটো কোষের মাঝখানের স্তর। এবার মনে করো আমি এখান থেকে এই একটা বড় কোষকে আঁকলাম, দুটো কোষকে আঁকলাম আমি এখান থেকেই, এই একটা কোষ, মনে করো এই একটা কোষ আমি আঁকলাম। এবার যখন হাত দেয়নি এরকম করে আছে, এরকম করে কোষগুলো আছে, যখনই হাত দেবে মানুষটা তখনই কি হবে, এই যে কোষগুলো থেকে দুটো আয়ন বের হয়ে যাবে। কি আয়ন, এটা কি Cl- মানে ক্লোরিন, আর একটা আয়ন বের হয়ে যাবে, সেটা হচ্ছে কি পটাশিয়াম আয়ন। দুটো আয়ন K+ এবং Cl-, এই দুটো আয়ন কি হয়ে যাবে, বের হয়ে যাবে এই কোষ থেকে। এবার মনে রাখবে, যখনই কোষ থেকে লবণ বের হয়ে যাবে তার পিছন পিছন কি বের হয়ে যাবে, জল বের হয়ে যাবে। এই K+ আর Cl- যখনই বের হয়ে যাবে কি বের হবে, তার সঙ্গে সঙ্গে জল বের হয়ে যাবে, H2O বের হয়ে যাবে। এবার একটা উদ্ভিদ কোষের মধ্যে, কালারটা চেঞ্জ করিনি, একটা উদ্ভিদ কোষের মধ্যে এই মনে করো একটা উদ্ভিদ কোষ, এই নিউক্লিয়াস থাকলো, বাকি জায়গায় সাইটোপ্লাজমের মধ্যে মেইনলি কি থাকে, জল থাকে, এই জলটা থাকে। এই জলটা এই কোষটাকে তার নিজস্ব আকৃতি দিতে সাহায্য করে। এবার মনে করো একটা বেলুন নিয়েছো, বেলুনের ভেতর জল ভরেছো, তা বেলুনটা কি হবে, ফুলে থাকবে না? যখনই জলটা বের করে দিবে তখন কি হয়ে যাবে, চাকটা হয়ে যাবে না বেলুনটা? সেম এরকম, যখনই লবণগুলো বের হয়ে যায়, লবণগুলো কখন বের হবে, যখন একটা মানুষ টাচ করবে, বা বায়ু প্রবাহ প্রচণ্ড জোরে হয়, বা একটা ছাগল মনে করো লজ্জাবতীটার কাছে কাছে আঘাত করেছে, তখন কি হবে, তার কোষ থেকে লবণ দুটা বের হয়ে যাবে, পটাশিয়াম আয়ন আর হচ্ছে ক্লোরিন আয়ন। লবণ যখনই বের হয়ে যাবে জল বের হয়ে যাবে, জলটা বের হয়ে কোথায় যাবে, এই যে কোষান্তর স্তরগুলো এখানে আসবে, এই জায়গায় জলটা বের হয়ে কোথায় আসবে, এই জায়গাগুলো যেখানে কোষ নেই। এবার যখনই কোষ থেকে জল বের হয়ে যাবে, কোষটা কি আগের মতোই থাকবে, শুকিয়ে যাবে। এবার এই যে আগে জলটা ছিল এটাকে বলা হয় রসস্ফীতি চাপ, রসস্ফীতি চাপ, যখন জলটা আছে। এবার জলটা বের হয়ে গেলে রসস্ফীতি চাপ কি হবে, যে কমে যাবে, তাই না? যখনই কমে যাবে এই কোষগুলোও কি হয়ে যাবে, শুকিয়ে যাবে একদম। তখনই এই পাতাগুলো, এইখানে কোষ যদি শুকিয়ে যায়, আমার যদি এই হাতটার এই জায়গাটা শুকিয়ে যায়, আমার হাতটা এরকম রাখতে পারবো, পড়ে যাবে, লজ্জাবতীর পাতাগুলো মুদে যাচ্ছে, এর কারণ হচ্ছে এটা। বোঝা গেল কি না বলো? আবার বলছি, যখনই আনস্টিমুলেট, যখন কেউ টাচ করেনি তখন নর্মাল আছে, সবগুলো কোষ সুন্দরভাবে আছে। যখনই কেউ টাচ করবে এই পালভিনাস অংশ থেকে আমাদের কোষগুলো থেকে লবণ বের হয়ে যাবে, লবণ বের হওয়ার সঙ্গে সঙ্গে জল বের হয়ে আসবে, যার ফলে রসস্ফীতি চাপ কমে যাবে, যার ফলে পাতাটা কি হবে, মুদে যাবে। প্রায় 10 মিনিট সময় লাগে পুনরায় আবার এই অবস্থায় ফিরে আসতে। টাচ করলাম, প্রায় 10 মিনিট আবার গাছটাকে রেখে দিবে, আপনি আবার এখানে চলে আসবে। বুঝা গেল? আমরা এবার পরের স্লাইডে যাব। এবার নেক্সট স্লাইড আমাদের কি আছে, আরেকটা চলন সম্বন্ধে জানতে হবে আমাদের, সেটার নাম হচ্ছে প্রকরণ চলন। কোথায় গেল, হ্যাঁ, প্রকরণ চলন, এটা কোথায় দেখা যায়, এটা একটা উদ্ভিদ আছে ডেসমোডিয়াম গ্রায়ান্স বা বনচড়াল, বাংলাতে বলে বনচড়াল। একে আমরা ইন্ডিয়ান টেলিগ্রাফ ট্রিও বলি, আবার ড্যান্সিং ট্রিও বলি। ড্যান্সিং ট্রি কেন বলবো, এই গাছটা নাচ করে। ড্যান্স মানে কি, নাচ করা, এই গাছটা কি করে, নাচ করে। এই গাছের মনে রাখবা, এখানে দেখো গাছটা ছবি দেওয়া আছে, এই গাছের মধ্যে একটা বড় পাতা থাকে আর তার বৃন্তের নিচে দুটো ছোট ছোট পাতা থাকে। এই পাতাগুলো কি করে, ওঠা নামা করে। এই দেখো এই পাতাটা এরকম করে আছে, উপরে উঠতে পারে আবার নিচে নামতে পারে। এই পাতাটা এখানে উপরে উঠতে পারে, আবার কিছুক্ষণ পরে দেখা গেলো এই পাতাটা
পাতাটা নিচে চলে আসলো। একে বলা হয় কি ডিসমোডিয়াম গ্রায়ান্স বা ড্যান্সিং ট্রি। এর মধ্যে কি জন্য এই যে চলনটা, পাতাটা এই পাতাটা কিন্তু এরকমই থাকবে, বড় পাতাটা, ছোট পাতা দুটো ওঠানামা করতে থাকবে, ওঠানামা করতে থাকবে। এই ধরনের চলনকে কি বলে? প্রকরণ চলন। এটা সবসময় দিনের বেলা দেখা যায় সাধারণত, এবং তার জন্য 22°C তাপমাত্রার উপরে লাগবে, এবং এটা একমাত্র দিনের বেলা দেখা যায়। এবং এই যে চলন, উপরে উঠতে পাতাটা নিচে নামতে পুনরায় ফিরে আসতে প্রায় 2 মিনিট সময় লাগে, 2 মিনিট থেকে 3 মিনিট সময় লাগে এটার জন্য। এবার এখানে কেন হচ্ছে এরকম, এই প্রকরণ চলনটা কেন দেখা যাচ্ছে? ওই আগেরটার মতোই সেম। এখানেও এই যে এই জায়গাটা পত্রবৃন্ত, এটাকে কি বলছি আমরা? পালভিনাস। আগেরবার আমরা বললাম, তাই না? এই পালভিনাসের মধ্যে এই মনে করো দুটো ছোট পাতা, আমি এখানে ছবি নিলাম, বড় পাতাটা তো আছে এখানে, এই জায়গাটায় আমাদের হচ্ছে পালভিনাসটা আছে, এই জায়গাটায়। ওই এখানেও সেম গল্প, ওই কোষ, এখানকার যে কোষগুলো থেকে লবণ বের হয়ে যাচ্ছে, যার ফলে তার সঙ্গে সঙ্গে কি বের হয়ে আসছে? জল আমাদের বের হয়ে যাচ্ছে, যার ফলে পাতাটা নেতিয়ে পড়ছে, আরও নিচে চলে যাচ্ছে, আবার পুনরায় রসস্ফীতি চাপ ফিরে আসছে, আবার পাতাটা উপরে উঠছে, আবার কমে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। কিন্তু তোমরা বলতে পারো স্যার এরকম করে কী লাভ গাছটার, কী লাভ? এবার এই পাতা দুটা মনে হচ্ছে না একটা বাটারফ্লাই বসে আছে, প্রজাপতি বসে আছে, মনে হচ্ছে প্রজাপতি কেমন দেখতে হয়? প্রজাপতি এরকম দেখতে হয় না? এবং কি করে পাতা এরকম এরকম করতে থাকে, গাছের পাতাটা তো ওরকম করছে, উপরে উঠতে নিচে নামছে। এবার মনে রাখবে, গাছের পাতার মধ্যেই তো প্রজাপতি ডিম পাড়ে, তাই না? প্রজাপতি ডিম পারলে গাছটা কি ক্ষতি হবে না? পাতাটার একটা জায়গা এখানে উপর ডিম পারলে ক্ষতি হবে। এবার এই গাছটা এমন একটা অ্যাডাপ্টেশন বা অভিযোজন হয়েছে যে দেখতে, দূর থেকে দেখতে মনে হচ্ছে একটা প্রজাপতি বসে আছে, কিন্তু আসলে কি প্রজাপতি আছে? নেই, গাছের পাতাটাই ওরকম, যার ফলে নতুন প্রজাপতি এসে বসতে পারে না। ফলে কি হয়, বাইরের থেকে আর প্রজাপতি আসে না, যে ওখানে একজন হয়তো বসে আছে, আমি আর ওখানে ডিম পারবো না। তার ফলে ডিম পাড়া থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং এই পাতাটা বেশ ভালো করেই এখানে থাকছে। আর বিজ্ঞানীরা আর কিছু বলে, অনেকে বলে যে এখানে সালোক সংশ্লেষের মানে সুবিধার জন্য এই পাতাগুলো ওঠানামা করতে থাকে। অনেকে বলে যে যাতে অন্য কোনো ছাগল টাগল বা হার্বিভোরাস প্রাণী, মানে যারা তৃণভোজী প্রাণী যাতে খেতে না পারে, তার জন্য গাছের পাতাটা ওঠানামা করতে থাকে। কিন্তু অনেকে বলে যে শব্দের জন্য এই গাছের পাতাটা ওঠানামা করে, এটা একদম ভুল কথা। শব্দের জন্য মানে ড্যান্সিং প্ল্যান্ট বলে তো, মানুষ নাচ করে কখন, যখন আমরা একটা গান শুনি তখন, সিমিলার এখানে কোনো শব্দের ব্যাপার নেই। এই যাতে প্রজাপতি ডিম পাতে না পারে তার জন্য গাছটার এরকম ধরনের অভিযোজন দেখা গেছে। তাহলে বোঝা গেল, লবণ বের হয়ে যায় কোথার থেকে? পালভিনাসের কোষ থেকে, তার সঙ্গে সঙ্গে জল বের হয়ে যায়, এই জন্য পাতাটা নিচে নেমে যায়, আবার পুনরায় যখন রসস্ফীতি চাপ ফিরে আসে আবার উপরে চলে যায়। এই গেল আমাদের প্রকরণ চলন। এবার আমরা এই যে উদ্ভিদের চলন, আগে মানুষ বলতো যে গাছের প্রাণ নেই, গাছের ব্যথা লাগে না, কিন্তু জগদীশ চন্দ্র বসু আমাদের কিন্তু প্রথম বলেছিলেন যে গাছেরও কি আছে? প্রাণ আছে। এবং উনি কিছু যন্ত্রের সাহায্যে লেখা আছে, তার মধ্যে একটা যন্ত্রের নাম হচ্ছে কি আমাদের ক্রেস্ক্রোগ্রাফ। এটা ভালো করে মনে রাখবা। এই যন্ত্রের সাহায্যে এবং বিভিন্ন রেকর্ডারের মাধ্যমে, রেজোন রেকর্ডার, ইলেকট্রিক প্রোব, এগুলোর মাধ্যমে কি উনি দেখিয়েছেন যে গাছেরও প্রাণ আছে। তো তোমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানেই থাকলো, পরের ক্লাসে আমাদের আবার দেখা হবে। থ্যাংক ইউ। কাকু বন্ধ, আমি কোনো কিছু করবো না, রেকর্ডিংটা বন্ধ হয়ে গেলে এখন। হ্যাঁ বন্ধ করো, বন্ধ করো, মুই না করো, বন্ধ করো, কাজ করে রেকর্ডিং হয়ে গেছে, বন্ধ, এলে বন্ধ করো। আরে বন্ধ।